বন্ধ করে দিতে হবে। এটি বলছে once a diode is in forward conduction mode and then its forward current reduced to zero, the diode continues to conduct with minority carriers that remain stored in the p-n junction and bulk semiconductor material। মানে কি, ডায়োড যখন ফরওয়ার্ড কন্ডাকশন মোডে থাকে এবং এর কারেন্টটাকে ধীরে ধীরে জিরো করে দেওয়া হয়। ডায়োড যখন ফরওয়ার্ড কন্ডাকশন মোডে থাকে এবং এর কারেন্টটাকে কি করবে, ধীরে ধীরে জিরো করে দিবে। জিরো করলেও ডায়োডটা কি করবে, কিছু পরিমাণ কারেন্ট ফ্লো কন্টিনিউ রাখবে। কিছু পরিমাণ কারেন্ট ফ্লো কি রাখবে, কন্টিনিউ রাখবে। কেন? কারণ হলো কারেন্ট ফ্লো কখন হয়, যখন ইলেকট্রন মুভ করা শুরু করে। ইলেকট্রন মুভ করা শুরু করে, ধরলাম এই পি টাইপ ম্যাটেরিয়াল আর এন টাইপ ম্যাটেরিয়াল আছে, পি টাইপ ম্যাটেরিয়াল আর এন টাইপ ম্যাটেরিয়াল আছে। তো এই জায়গায় ইলেকট্রন আছে এন টাইপে আর পি টাইপে আছে হলো হোল। ইলেকট্রন গুলো সব যখন এন টাইপ থেকে পি টাইপে মুভ করলো, মুভ করার পরে কি হলো, ধরেন যে এই জায়গায় একটা একটা ইলেকট্রনও নাই, সব হোল পি এর দিকে মুভ করছে, তাহলে কি এই জায়গায় ইলেকট্রন শূন্য হয়ে গেল না? ইলেকট্রন শূন্য হয়ে গেলে কি হবে, মানে ইলেকট্রনের ফ্লো থাকবে না, তার মানে কারেন্ট ফ্লো থাকবে না, তার মানে কি কারেন্ট ফ্লোটা জিরো হয়ে যাবে। কিন্তু ডায়োড তারপরেও কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করাবে। কেন করাবে? কারণ কিছু পরিমাণ ক্যারিয়ার হলো ডায়োডের, এই ডায়োডের যে ম্যাটেরিয়ালটা আছে, ম্যাটেরিয়ালের মধ্যে কিছু পরিমাণ ইলেকট্রন অথবা হোল জমা থাকবে, কিছু পরিমাণ ইলেকট্রন অথবা হোল জমা থাকবে। যেই কারণে ডায়োড কি করবে, ডায়োড কারেন্ট জিরো করার পরেও কিছু সময় ধরে আপনার কন্ডাকশনটা কন্টিনিউ রাখবে। এটাই বলছে। তারপর বলছে কি, চিত্র দেখলে আর একটু ক্লিয়ার হবে। তারপর বলছে the minority carrier require a certain time to recombine with the opposite চার্জেস। মানে হলো এরপরে এই যে এর যে ম্যাটেরিয়ালের মধ্যে কিছু পরিমাণ যে মাইনরিটি ক্যারিয়ার ছিল, এই মাইনরিটি ক্যারিয়ারটা আরো কিছু সময় নেয় এই একদম জিরো হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? কারেন্টটাকে জিরো করার পরেও আরো কিছু পরিমাণ সময় নেয়। মেজরিটি ক্যারিয়ারকে জিরো করার পরেও আরো কিছু সময় লাগে মাইনরিটি ক্যারিয়ারকে জিরো করতে। ঠিক আছে? তো এই যে এই মাইনরিটি ক্যারিয়ারকে জিরো করতে যেই সময়টা লাগে তাকে বলা হয় হলো রিভার্স রিকভারি টাইম। দেখেন এই জায়গায় চিত্রটা দেখলে বোঝা যাবে। এই দেখেন, প্রথম চিত্রটা দেখেন, আমি এই জায়গায় দিয়ে দাগাই দেই। দেখেন এই জায়গায় প্রথমে হয়েছে কি, প্রথমে হলো ফরওয়ার্ড কন্ডাকশন মোডে ছিল, এই যে ফরওয়ার্ড কন্ডাকশন মোডে ছিল। তারপর কি করলাম, এই কারেন্টটাকে আস্তে আস্তে জিরো করলাম। এই পয়েন্টটা এসে কি হয়ে গেল, জিরো হয়ে গেল। মেজরিটি ক্যারিয়ার কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তারপরেও কি, জিরো হওয়ার পরেও এটা জিরো নাই। মাইনরিটি ক্যারিয়ারের জন্য আরো কিছু পরিমাণ সময় ও কি করলো, ওই কন্ডাকশনটা কন্টিনিউ রাখলো। মাইনরিটি ক্যারিয়ারের জন্য কিছু পরিমাণ সময় কন্ডাকশনটা কন্টিনিউ রাখলো এবং এই যে এই পয়েন্টে যেয়ে, এই যে এই পয়েন্টে যেয়ে আলটিমেটলি জিরো হয়ে গেল। প্রথমে করলাম কি, প্রথমে একবার জিরো করলাম, জিরো করার ফলে কি হইলো, ওই কারেন্টটা জিরো থাকলো না। জিরো না থাকার ফলে ও কি করলো, এরপরেও কন্ডাকশনটা বজায় রাখলো। এরপরেও কিছু সময় এই যে ব্লু চিহ্নের দ্বারা যেটা দেখাচ্ছি সেটা হলো কন্ডাকশনটা বজায় রাখলো এবং কোথায় যেয়ে শেষ হইলো, এই যে এই পয়েন্টে যেয়ে শেষ হইলো। তাইলে এই পয়েন্টে যেয়ে শেষ হওয়ার ফলে এই যে এই সময়টুকুতে জিরো করার পর থেকে জিরো হওয়া পর্যন্ত যে সময়টা, সেটাকেই বলা হয় হলো রিভার্স রিকভারি টাইম অথবা TRR। জিরো করার পর থেকে জিরো কলম হলো এই পয়েন্টে, কিন্তু তারপরেও হয় নাই, জিরো হয়েছে কোন পয়েন্টে, এই যে পয়েন্টে জিরো করার পর থেকে জিরো হওয়া পর্যন্ত যে টাইমটা তাকে বলা হলো রিভার্স রিকভারি টাইম বা TRR। তো এইভাবে হলো এইটা জিরো হইতে পারে, অথবা আরেকটা উপায় আছে, কিছুক্ষণ হলো সিলেক্ট করবে তারপরে জিরো হবে। যেমন এই যে, সরি, এই জায়গায় যদি ইয়েটা দেখাই, কিছুক্ষণ অসিলেট করবে তারপরে জিরো হবে। যেমন এই যে এই পয়েন্টটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখেন জিরো জিরো করছিলাম প্রথমে কোন পয়েন্টে, এই পয়েন্টে, কিন্তু আলটিমেটলি জিরো হয় নাই। জিরো না হয়ে কি হয়েছে, এই জায়গায় কিছুক্ষণ অসিলেশনে ছিল, অসিলেশনে থাকার পরে আলটিমেটলি এই পয়েন্টে যে জিরো হয়েছে। তো যদি অসিলেশন করে তাহলে একে বলা হয় হলো অ্যাব্রাপ্ট রিকভারি। আর যদি অসিলেশন না করে, যদি সরাসরি জিরো হয়ে যায়, তাহলে তাকে বলা হলো সফট রিকভারি। দেখেন এই থেকে কোনো অসিলেশন ছিল না, ডিরেক্ট জিরো হয়ে গেছে। তো এটাকে বলা হলো সফট রিকভারি। তো আর এটাকে বলা হলো অ্যাব্রাপ্ট রিকভারি। বুঝা গেছে? তো এইটা হলো আপনাদের ডায়োডের রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স এর
ডেফিনেশন আর কি, ডেফিনেশন বা রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স এর এক্সপ্লেনেশন। তো এইটাই হলো একটা টপিক ছিল। আর একটা টপিকে একটা সহজ ম্যাথ আছে। এই সহজ ম্যাথে আপনাদের কিছু পড়ানো হবে। সহজ ম্যাথে কিছু ফর্মুলা শিখতে হবে আর কি, আর কিছুই না। ফর্মুলা পারলেই ম্যাথটা একদম পারবেন। আর কোশ্চেন কঠিন হয় নাই, কোশ্চেন সহজই করছি। ভাবলাম, প্রথমে ভাবছিলাম যে একটু কঠিন করব, কিন্তু পরে চিন্তা করলাম যে থাক, এবার তো অনলাইন ক্লাস নিচ্ছি, আপনাদের একটু সুবিধা দেওয়া ভালো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি তাহলে পরের ম্যাথটাতে যাই। এর পরের ম্যাথে যাই, 40 জন পার্টিসিপেন্ট আছেন। তো পরের ম্যাথে যদি যাই, এই যে এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা সহজ একটা ম্যাথ। এই ম্যাথে খালি ফর্মুলা শিখা লাগবে, আর কিচ্ছু না। এই ম্যাথে শুধু ফর্মুলা শিখা লাগবে। রিভার্স রিকভারি ক্যারেক্টারিস্টিক্স পড়লেন, এরপরে একটা ওয়েবশেপ পড়লেন। এখন হলো ওই ম্যাথটা শেষ করলেই মোটামুটি শেষ হয়ে যাবে। দেখেন দেখেন এখন ম্যাথে কি বলছে। ম্যাথটা হলো, ম্যাথে দেওয়া আছে কি, ম্যাথে দেওয়া আছে যে এ আইডিয়াল সিঙ্গেল ফেজ সোর্স 240 ভোল্ট। সিঙ্গেল ফেজ সোর্সের ভ্যালু কত বলা আছে? 240 ভোল্ট, 50 হার্টজ, সাপ্লাইস এ পাওয়ার টু দ্য লোড ভায়া এ রেজিস্টার কত 100 ওহম উইথ এ সিঙ্গেল আইডিয়াল ডায়োড। ক্যালকুলেট দ্য এভারেজ এন্ড আরএমএস ভ্যালু অফ কারেন্ট এন্ড পাওয়ার ডিসিপেশন। এখন আচ্ছা, এভারেজ ভ্যালু, কারেন্টের এভারেজ ভ্যালু যদি বের করতে চাই, তাহলে একটা ফর্মুলা আছে এভারেজ ভ্যালু বের করার। এভারেজ, হ্যাঁ কিছু বলবেন? মিলন মিয়া, শাহজাহান মিয়া রিসেন্ট দিছিলেন, শাহিন মিয়া। শাহিন মিয়াকে আনমিউট করছি। আচ্ছা, কেউ কিছু বলবে না, তারপরেও রিসেন্ট দিয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে, যদি না বলেন তাইলে নেক্সট টপিকে যাই আমরা। দেখেন এই জায়গায় যে এই জায়গায় যেটা বলছে যে ক্যালকুলেট দ্য এভারেজ এন্ড আরএমএস ভ্যালু অফ কারেন্ট এন্ড পাওয়ার ডিসিপেশন। এখন প্রথমে হলো ক্যালকুলেট আরএমএস ভ্যালু, ক্যালকুলেট করার একটা ফর্মুলা আছে। এই জায়গায় শুধু ফর্মুলা শিখা, আর কিচ্ছু না। দেন আরএমএস ভ্যালু বের করার ফর্মুলা কি? আইডিসি ইকুয়ালস টু ভিএম বাই পাই আর। আইডিসি ইকুয়ালস টু ভিএম বাই পাই আর। এখন পাই এর মান তো জানেন 3.1416, আর ভিএম এর ভ্যালুটা কি? ভিএম হলো ভি ম্যাক্সিমাম। 240 ভোল্ট দেওয়া আছে কি আরএমএস ভ্যালু, এদের √2 দ্বারা মাল্টিপ্লাই করলে কি পাবো? আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আরএমএস ভ্যালুকে √2 দ্বারা মাল্টিপ্লাই করলে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তো এই জায়গায় দেখেন, আরএমএস ভ্যালুকে √2 দ্বারা মাল্টিপ্লাই করছি, আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাইছি। ঠিক আছে? তো আর একটা ব্যাপার হলো যে আপনার পায়ের মান তো 3.1416, এটা আমরা জানি। আর আর এর মান হলো 100। তাহলে এই জায়গা থেকে আমরা পাইলাম কি? আহ ওই আপনার পাইলাম আর কি, আইডিসি বা আই এভারেজ ভ্যালুটা পাইলাম। এভারেজ ভ্যালু কিভাবে ক্যালকুলেট করছি? এভারেজ ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমরা ভিএম বাই পাই আর এই ফর্মুলাটা ইউজ করছি, ভিএম বাই পাই আর। তো ভিএম এর ভ্যালু কত? ভিএম হলো 240 ইনটু √2 দ্বারা ভিএম এর ভ্যালু বের করছি। পাই এর ভ্যালু 3.1416। আর এর ভ্যালু ওই জায়গায় বলা আছে আর ইকুয়ালস টু 100 ওহম। তারপরে বলছি কি আরএমএস ভ্যালু অফ কারেন্ট। আরএমএস ভ্যালুর ফর্মুলা কি? আরএমএস ভ্যালুর ফর্মুলা হলো ভিএম বাই 2আর। আরএমএস ভ্যালুর ফর্মুলা কি? ভিএম বাই 2আর। এই জায়গায় ভিএম এর ভ্যালু তো জানি 240 ইনটু √2, আর 2আর, 2 ইনটু আর এর ভ্যালু কত? 100 ওহম। স্যার ওই যে উপরে √2টা কিভাবে আসলো আবার একটু বুঝাই দেন। আচ্ছা দেখেন এই জায়গায় ফর্মুলা কি? ফর্মুলাতে আছে হলো ভিএম বাই
আচ্ছা ফর্মুলাতে আছে কি ভিএম বাই পাই আর, ভিএম বাই পাই আর। এখন এই জায়গায় 240 কি 240 হলো আরএমএস ভ্যালু, আরএমএস ভ্যালু আরএমএস ভ্যালু হলো 240, কিন্তু আমার ভিএম কি, ভিএম হলো পিক ভ্যালু। আমরা জানি কি আরএমএস ভ্যালুর সাথে পিক ভ্যালুর সম্পর্ক কি, √2 ইনটু ভি আরএমএস, √2 ইনটু ভি আরএমএস। তাহলে ভি আরএমএস এর ভ্যালু কত ছিল 240, আর পি কত মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত √2, তাহলে ভিএম এর সাথে √2 দ্বারা মাল্টিপ্লাই করলে কি হবে ভিএম পাবো আর কি, ভি আরএমএস এর সাথে √2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা ভিএম পাবো। সিমিলারলি ওই নিচেরটাতেও আইআরএমএস এর ক্ষেত্রেও ভিএম হলো 240 এর সাথে √2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা ভিএম পাবো। আর 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 হলো আর এর ভ্যালু তো আমরা জানি 100 ওহম, এইভাবে পাবো আর কি। আইডিসি অর্থাৎ হলো আই এভারেজ ভ্যালু আর হলো আইআরএমএস অথবা কি ইয়ার কারেন্টের আরএমএস ভ্যালু। এরপর বলছে কি এরপর এরপর বলছে কি এরপর বলছে হলো ওই পাওয়ার ডিসিপেশন বের করতে। পাওয়ার ডিসিপেশনের ফর্মুলা কি, পাওয়ার ডিসিপেশনের ফর্মুলা আমরা জানি পি ইকুয়ালস টু আই স্কয়ার আর। আমরা পাওয়ার ডিসিপেশনের ফর্মুলা কি জানি, পি ইকুয়ালস টু আই স্কয়ার আইআরএমএস ইনটু আইআরএমএস স্কয়ার ইনটু আর। আইআরএমএস কত বের করছি, আইআরএমএস 1.7 এম্পিয়ার হোল স্কয়ার ইনটু আর দ্বারা পাওয়ার ডিসিপেশন বের করছি। এরপর বলছি কি ক্যালকুলেট, বি নাম্বার কোশ্চেনে বলছে ক্যালকুলেট দা পাওয়ার ফ্যাক্টর এন্ড রিপল ফ্যাক্টর। আর পাওয়ার ফ্যাক্টর বের করতে হইলে আমাদের কি করতে হবে, পাওয়ার ডিসিপেশন কে ইনপুট পাওয়ার দ্বারা ভাগ করতে হবে। পাওয়ার ফ্যাক্টরের আরেকটা ফর্মুলা আছে কি পি আউট বাই পি ইন, পি আউট বাই পি ইন, এটা দিয়ে ইফিসিয়েন্সিও বের করা যায়, আবার হলো পাওয়ার পাওয়ার ফ্যাক্টরও বের করা যায়, ঠিক আছে। তো এখন পাওয়ার ডিসিপেশন কে আমরা ইনপুট পাওয়ার দ্বারা ভাগ করবো। এখন পাওয়ার ডিসিপেশন কত হয়েছে এটা তো জানি 289 ওয়াট, কিন্তু ইনপুট পাওয়ার কত, ইনপুট পাওয়ার তো আমরা জানি না। কিন্তু ইনপুট পাওয়ারের ক্ষেত্রে আমরা কি জানি, ইনপুট ভোল্টেজ জানি 240 ভোল্ট, আর জানি ইনপুট ভোল্টেজ জানি 240 ভোল্ট, ইনপুট কারেন্ট জানি কত, ইনপুট ভোল্টেজ হলো 240 ভোল্ট, ইনপুট কারেন্ট জানি হলো 1.7 এম্পিয়ার। তাহলে আমরা এই জায়গা থেকে কি কি পাবো, পি ইকুয়ালস টু ভিআই দিয়ে আমরা ইনপুট পাওয়ার বের করতে পারবো, পি ইকুয়ালস টু ভিআই দিয়ে আমরা ইনপুট পাওয়ার বের করতে পারবো। তাহলে পাওয়ার ফ্যাক্টরের ফর্মুলায় ফেলে দিব, পি ইকুয়ালস টু কি, পি এসি, এসি বলতে হলো আপনার পাওয়ার ডিসিপেশন বুঝাইতেছে, পি এসি বাই পি ইন, এই জায়গা থেকে পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেলবো। এইগুলো আমার কি কি বের করলাম, ক্যালকুলেট এভারেজ এন্ড আরএমএস ভ্যালু, এই নাম্বার শেষ হইলো, পাওয়ার ফ্যাক্টর বের করলাম। এখন রিপল ফ্যাক্টর বের করতে হবে। এখন রিপল ফ্যাক্টর কিভাবে বের করি, রিপল ফ্যাক্টরের বের করার এই যে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। এই থেকে আরো বড় বড় ফর্মুলা দেওয়া ছিল কিন্তু ওইটুকু আমি মুছে দিছি। এই ফর্মুলাটাই বের করব, আই আরএমএস বাই আইডিসি হোল স্কয়ার মাইনাস 1 রুট ওভার অফ আই আরএমএস বাই আইডিসি হোল স্কয়ার মাইনাস 1। তো এই জায়গায় আইআরএমএস এর ভ্যালু জানি, আইডিসি ভ্যালু জানি, হোল স্কয়ার করব, -1 করব, যেটা পাবো এটাই হলো আমার রিপল ফ্যাক্টর, ঠিক আছে। তো 3 নম্বরে বলছে কি হোয়াট মাস্ট বি রেটিং অফ দা ডায়োড, বলছে কি হোয়াট মাস্ট বি দ্য রেটিং অফ দা ডায়োড। তো ডায়োডের রেটিং বের করতে হইলে আমার কি করতে হবে, পিক ভোল্টেজটা বের করতে হবে। পিক ভোল্টেজ কিভাবে বের করব, √2 ইনটু 240 দ্বারা, √2 ইনটু 240 দ্বারা, তাহলে কত পাইলাম 339 ভোল্ট। তাইলে 339 ভোল্ট যদি আমার পিক ভোল্টেজ হয়, তাহলে ডায়োড মিনিমাম কত ভোল্টেজের হইতে হবে, 339 ভোল্টের বেশি হইতে হবে, নাইলে তো ডায়োড উইঠা যাবে। তাহলে আমি 400 ভোল্টের একটা ডায়োড ইউজ করব এই জায়গায়। তো এই হলো আপনার পুরো ম্যাথ। এই একটা ম্যাথ ছিল আর হলো ছিল। আমি আজকে সাজেশন দিয়ে দিব। খায়রুল ইসলাম বলেন। হ্যালো খায়রুল ইসলাম, রেইজেন দিছেন, বলেন কিছু। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, কথা তো বোঝা যাইতেছে না, কথা আটকে আসতেছে। আপনার নেটে প্রবলেম হয়তো, না স্যার, রেকর্ডিং আপলোড, আর কারো কোনো প্রবলেম আছে এরকম, কথা বোঝা যায় স্যার না। আর আপনার নেটে প্রবলেম হইলে আমি কি করতে পারি বলেন, সবাই তো শুনতেছে। স্যার ম্যাথটা আরেকটু বুঝিয়ে দেন, রিপল পয়েন্ট। 4-5 জন রিসেন্ট দিছে। হ্যাঁ, আর আব্দুর রাজ্জাক বলেন।
স্যার সমস্যা নেই।